মা, তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এটা যদি তোমার বাড়ি না হয়, তুমি এখানে কেন থাকো? আবার 6 বছরের মেয়ে তিন্নির মুখে এমন প্রশ্ন শুনে আমার সারাদিনের জমে থাকা রাগটা, সারা জীবনের জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে লাগলো। সবে স্কুলে দিলাম ওকে, ইদানিং অনেক কিছু জানতে চাইছে সে, প্রশ্ন করে এটা ওটা নিয়ে। আর জানতে চাই অনেক কথা। 2টা সিজারের পর কোমরটা ভীষণ ধরে আজকাল আমার, ভারী কাজে হাঁপিয়ে উঠি। কাল ননদকে দেখতে এসেছিল, অনেক কাজ, আর রান্নায় আজ সকালে তাড়াতাড়ি উঠে লাগতে পারছিলাম না। তখন শাশুড়ি গজগজ করছিল, আমার বাড়িতে এসব হবে না, বেলা অবধি ঘুমানো। এটা তোমার বাপের বাড়ি না যে এত বেলা পর্যন্ত বিছানায় ঘুমিয়ে কাটাবে। মনে রেখো, এটা তোমার শ্বশুর বাড়ি। আমার মেয়ে সে কথাগুলো শুনেছে, তাই তার এই প্রশ্ন। কালকের বাসি এঁটো থালা বাসন সব একটা গামলায় ডুবিয়ে সাবান লাগিয়ে ঘষতে ঘষতে বললাম, যা গিয়ে তোর ঠাম্মিকে জিজ্ঞেস কর। মেয়ে আমার হাওয়ার বেগে ছুটে গিয়ে ওর ঠাম্মির কাছে চলে গেল। তারপর ঠাম্মির কোলে গিয়ে বসলো। ওদের কথাগুলো আমি রান্নাঘরে বসে শুনছিলাম। জানি মেয়ের প্রশ্নগুলোর উত্তর দিতে যখন পারবে না, তখন ঠিক বলবে, মা শেখায়। আমার সব জানা। আচ্ছা ঠাম্মি, এটা তো আমার বাড়ি। তোমার বাড়ি? এটা বাবার বাড়ি। হ্যাঁ, তোমার বাবার বাড়ি, তোমার দাদুর পিসিমণির বাড়ি। আচ্ছা ঠাম্মি, তাই আমরা এখানে থাকি? এটা দাদুরও বাড়ি, পিসিমণিরও বাড়ি। আমাদের বাড়ি বলে বুঝি আমরা এখানে থাকি? ও মা, আমাদের বাড়িতে আমরাই তো থাকবো সোনা, তাই না? তো ঠাম্মি, এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে? তোমার মা কোথায় থাকবে? এখানেই তো থাকবে সোনা। মা এখানে থাকলে এটা মায়ের বাড়ি নয় কেন? এত কথা কে শেখায় তোমায়? তোমার মা? মেয়ে জানে না এ কথার উত্তর কিভাবে দিতে হয়। তখন চকলেট দেখিয়ে ঠাকুমা বলে ওঠে, যাও দাদুর কাছে আরো অনেক চকলেট আছে, নিয়ে আসো, ছুটে যাও ছুটে যাও। আমি দীর্ঘশ্বাস ফেলে আবার থালা বাসন মাজতে শুরু করি। ছোটবেলাটা যেন চোখের সামনে ভাসতে থাকে ঝাপসা হয়ে। আমি আর আমার ভাই দুজনে কত মজা করতাম, উঠোনে খেলতাম। মা চিড়ে ভাজা দিত, সবাই ভাগ করে খেতাম। আমি ভাগে একটু বেশিই পেতাম, কারণ ঠাম্মির ভাগের অর্ধেকটা ছিল আমার পাওনা। ঠাম্মির সাথে থাকতাম। একটা কালো মেহগিনি গাছের কাঠের আলমারি, আয়না, পড়ার টেবিল, আর সে পুরনো আলনায় আমার আর ঠাম্মির কাপড়গুলো পাশাপাশি জড়িয়ে থাকতো। জালনার উপরে থাকা সবুজ পর্দাটা যেন আমার সত্যিকারের ছিল।
আমার রুম, আমার ঘর, আমার খাট, আমার আল্লাহ, এই শব্দগুলো উচ্চারণ করতে কত সহজ লাগতো। যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝে গেল বা আমাকে বুঝিয়ে দিল, এটা না ওটা আমার বাড়ি। যেখানে শাক দিয়ে ভাত খেলেও বলতে হয় মাংস হয়েছিল। আমি অবাক হতাম না, মাকে কখনো মামার বাড়ি নিয়ে খারাপ কথা বলতে শুনিনি। এই যে যেটাকে আমার বাড়ি ভাবতাম সেটা বাপের বাড়ি হয়ে গেল, আর যেটাকে চিনতামই না সেটা শ্বশুর বাড়ি। যে বাড়িতে আমি যাইনি সেটা নাকি আমার নিজের বাড়ি। অস্বাভাবিক কিছু না, আমাদের ছোটবেলা থেকে শ্বশুর বাড়ির গল্প শুনিয়ে শুনিয়ে সবাই মনের মধ্যে ধরিয়ে দিয়েছিল, তাই আমরা মনে মনে প্রস্তুত নেই যে ওটাই আমাদের বাড়ি। আমার যত শব্দ ছিল সেটা আমাদের হয়ে গেল, আমার বলে কোনো শব্দই আর রইল না। আমার বাড়ি বলতে কিছুই রইল না, কিচ্ছুটি না। কেউ যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, অন্য সবার মতো আমিও বলি বাপের বাড়ি অমুক জায়গায়, শ্বশুর বাড়ি তমুক জায়গায়। ছোটবেলা থেকে আমরা এত শুনি এই কথাটা, সবকিছুর ভেতর হারিয়ে যাওয়া আমিটাকে চোখেই পড়ে না। আদরের মেয়েটাকে বড় যত্ন করে যখন নিজের বাড়ি বলে অন্য বাড়িতে পাঠানো হয়, কেউ খবর রাখে না কত বছর লেগে যায় শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি বানানোর জন্য, কত কিছু যে সয়ে যেতে হয় শুধু মানুষগুলোকে আপন করার চেষ্টায়। কেন যেন মানুষগুলো আপন করতে পারে না আমাদের। তাহলে ওরা কেন আনে পরের বাড়ির মেয়েদের? যখন ওই মেয়ে এসে তাদের বাড়ি বলতে পারবে না, তখন কেন আনে অন্যের বাড়ি থেকে? বাপের বাড়ি থেকে কি দিল, এটা তোমার বাড়ি না, এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো? সাহস হয় কি করে? বাপরে বাপ, এসব এ বাড়িতে হবে না। এই একই কথা শুনে শুনে কত মেয়ের মুখস্থ হয়ে গেছে। বাচ্চাদের শান্ত করার জন্য দাদু ঠাম্মি খেলার ছলে বলে, বের করে দেব মাকে, এটা আমার সোনার বাড়ি, এটা তোমার বাড়ি। কথাগুলো নিত্যদিন এত শুনি যে আর আলাদা লাগে না। যারা বলে তাদের তো একদমই না, তাদের ওটা মজা। কিন্তু যে শোনে তার অস্বস্তি হয়। বাপের বাড়ির কোনো ঝামেলায়, অসুখে, বিসুখে, আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া দরকার, যখন তোমার প্রয়োজন সেখানে যাওয়াটা, তখনই বলে ওঠে, এ ঘর আগে, এটা তোমার বাড়ি, মনে রেখো ওটা তোমার বাপের বাড়ি। বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি ভালো না, বাপের বাড়িতেও তুমি অতিথি। দু একদিন রাখার জন্য কত জোর করে ওরা, তোমার কোনো জোরই আর সেখানে খাটে না। কখনো রাগ করে, অভিমান করে আমরা প্রথমে বাপের বাড়িই যাই, ভাবি ওইটাই আমাদের একটা জায়গা। কিন্তু আসল কথা হলো ওখানে যাওয়ার সাথে সাথে উঠে পড়ে লেগে যায় আমাদের মান ভাঙানোর তাড়নায় আর ফের শ্বশুর বাড়ি পাঠানোর তাগিদে। আর কানের ধারে বোঝাতে হয় সব আমার দোষ,
মা পর্যন্ত বোঝাতে থাকে আমাদের দায়িত্ব আমাদের শ্বশুর বাড়ি সামলানো, আমাদের সেখানেই মরতে হবে, যতদিন প্রাণ থাকবে সেখানেই মৃত্যু লড়ে যেতে হবে। থাকে এখানে কিছুদিন, মান অভিমান ভাঙলে আবার চলে যাস। প্রত্যেক মেয়েকেই মানিয়ে নিতে হয়। এটাই তোর জীবন, এটাই সব মেয়ের জীবন। তখন বোঝা যায় এই বাড়িতেও আমাদের কোনো অস্তিত্ব নেই। বড় স্বাভাবিক, কিন্তু অদ্ভুত ব্যাপার, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে নেমন্তন্ন করলে সঙ্গে সঙ্গে বলে বসে, তুই কেন করছিস, তুই তো আমাদের মেয়ে। ওরা বলতে পারলো না। আবার যখন বাপের বাড়ি থেকে গিয়ে পূজার জন্য শ্বশুর বাড়িতে বলি, তখন ওরা বলে, তুমি কেন করছো, তুমি তো আমাদের বাড়ির বউ, ওরা করলো না তো। এই কথাগুলো সাধারণ পরিবারের বড় সাধারণ কথা। মেয়েটা একসময় নিজেই ভুলে যায় প্রশ্ন করতে, আমি কোন বাড়ির মানুষ। অবশ্য সবার ভাগ্য এক হয় না, সবাই নিজের বাড়ি পায় না, আসলেই পায় না। আর পায় যে মানুষগুলো, যে শ্বশুর বাড়িতে মানুষগুলো আপন হয়, মানুষগুলো ভালোবাসায় বেঁধে রাখে, সেই বাড়িটা তাদের নিজেদের হয়। কিন্তু অধিকাংশই পায় না, সবটা পায় না। অধিকাংশকে শুনতে হয়, এটা তোমার বাড়ি না, এটা তোমার বাপের বাড়ি না। শুনতে শুনতে আমি, তুমি প্রত্যেকে ক্লান্ত হয়ে পড়ি। আচ্ছা, তাহলে আমার বাড়ি কোনটা? এটা যদি আমার বাড়ি না হয়, আমি কেন থাকি এখানে? নিজের সব সুখ আনন্দ সব ছেড়ে দিয়ে পরের বাড়িতে তাহলে আমি কি করি? একটু বলো না গো কেউ, তাহলে আমার বাড়ি কোনটা? মেয়ে, তোমার বাড়ি কোনটা?